ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমায় আপনি চিনবেন না ডাক্তার বাবু? আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু। ভারী অসুখ একজনের। এ ভগবানের দয়া ডাক্তার বাবু, এই সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি যে বিপদ হতো। নমস্কার বন্ধুরা, আজকে আপনারা শুনছেন প্রেমেন্দ্র মিত্রের ভৌতিক কাহিনী মাঝরাতের কল। সেদিন রাত্রিরে শহরে প্রায় বাইরে বহুদূরে একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর অনেক রাত হওয়ায় ঠান্ডাটাও অত্যন্ত বেশি পড়েছে। পুরো পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভেতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল একজন সোফা থাকলেও বুঝি ভালো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটা অত্যন্ত পুরানো। বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারধার অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে, কিন্তু জমাট বাঁধে। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া কোনো যোগাযোগ। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হরতুকি বা মৌয়ার গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতরে ঘর বললেই নেই। কে ঘর বাড়ি করবে নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এইসব কিছু দেখা যাচ্ছিল না। আমার মোটরে মিটমিট আলোয় সামান্য পথের খানিকটা দেখা যাচ্ছিল। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরে আলো কেটে চলছি কোনো রকম। শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার কাঠটা পুরোনো হলেও মজুর, বেয়ারাপনা সে করে না। 8 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গরম পেটের মধ্যে আরাম করে শুতে পারব, এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তা নিস্তব্ধতার ওপর গেট খুলে আমার মোটর চলছে দ্রুত গতি। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার বড় বিছানাটা আরামের কথাই ভাবছি। ডাক্তারের মতো পরাধীন আর কেউ নেই। তবুও মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ের ছাড়া শুধু পয়সার জন্য আর কেউ আমাকে বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হল। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনা সুখস্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত রকম ধাতব আর্তনাদ শুরু হয়ে গেল। মোটরে এইরকম আচরণ কোনো কারণ খুঁজে পেলাম না। আজ দুপুরে আমার মোটরে ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখনও ছিল না। হঠাৎ তার এইরকম আকস্মিক বিকারের কারণ কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনা সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে পড়ল। এই রাতে কাউকে সঙ্গে
লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের ওপর রাগ হচ্ছে। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদ থেকে অনেক সাহায্য পাওয়া যায়। দেখতে দেখতে মটরের আন্দোলন আরও বেড়ে গেল। সঙ্গে সঙ্গে মটরের বেগ মন্দর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। তার আর নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফীতভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সে সাড়া দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহটা আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতে মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু! এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথে দাঁড়িয়ে ঝাগড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় আপনি চিনবেন না? চেনবার জন্য তখন আমি ব্যস্ত নেই। আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধ বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমন। এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বলল, এমনি ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি যে বিপদ হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ি আলো যেন দেখা যাচ্ছে। ওই রকম নির্জন প্রান্তরে মাঝে এইরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এইরকম জায়গায় এমন সময় যাওয়া একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা করেও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এল, জানি না ডাক্তার বাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরে চিকিৎসা? তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়ে তাই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো করে দেখা যায় না। তাই ধরে লোকটার পেছু পেছু 5 মিনিট হেঁটে একটা বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে।
সেই দিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরে রুগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভিতর বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলো সব পাকা ছাদের নয়, দুপাশ খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বেশ বড় নয়, তার উপর নানান আকারে বাক্স, প্যাডা, বোঝাই বলে ভেতরে নড়বা চড়বা স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতে অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চার পায়া অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতে ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তার বাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসুন। ঘরের ভিতরে এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম। জানলার কাছে গিয়ে চার পায়া থেকে অনেকটা দূরে একটা বেতের মোড়া, সেইটাই টেনে চার পায়ের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে এবার সেইখানে বসলাম। রোগীর নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমে তিনি বলতে আরম্ভ করলেন, আমার রোগ সারাতে পারবেন না ডাক্তার বাবু, বাঁচাতে পারবেন ডাক্তার বাবু। একটু হেসে বললাম, সে চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন না বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তার বাবু। কেমন? বললাম, পারবেন বই কি, তেমন আরো হয়েছে আপনার? না তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? কি ধরুন, তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রিরেই মারা যায়। রোগীর এই অর্ধ উন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম। মনে মনে তখন এই বিলম্ব অস্থির হয়ে উঠছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তার বাবু, কি হবে তো হবে, কে আপনার ফি দেবে? আচ্ছা পাগল, রোগীর পাল্লায় তো পড়ে গেছি। বললাম, যদি নেহাত তাই হয় তাহলে ফি নাই পেলাম। আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তার বাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু। হঠাৎ যদি মরে যায়, ওই বাক্স খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তার বাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু এলো, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আর একটা জিনিস নেবেন ডাক্তার বাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি?
কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। ওই কাগজে ওখানে আছে শুধু আপনি আর আমি জানি, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকবে না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ভোট পেতে আছে আমার মরার অপেক্ষা। শুধু তাদের বিশ্বাস আজ হয়তো আমি মরব না। তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করবো না, তারাই সব পাবে। আমি এইবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেন, তার আগে একটা কথা বলে নি। ওই কাগজটি আমার মেয়ের ডাক্তারবাবু, আমার ছেলের নামে। সে ছেলেকে আমি ত্যায্যমুক্ত করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানি তো রক্ত জলের চেয়েও ভালো। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ হলো, দেখুন। আমি খাটের কাছে গিয়ে রোগীর নাড়ি লাগবার জন্য হাতটা তুলে ধরলাম। পর মুহূর্তে সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সেই হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কে আমার বোধহয় কারো থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এই রোগী এই মাত্র কখনোই মারা যায়। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিক পরীক্ষা করলাম, না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে কি এ ব্যাপারের অর্থ? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে ভেসে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থা, আমি একা। এই বাতির আলোটুকু যেন আমার একমাত্র সবাই ছিল। তাও নিতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনের আলোটা আরো কয়েকবার নিভে গেল। তখন আমি উঠোন ছেড়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে সেই মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গেছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতেই ওই মোটর শুধু হয়ে গেল। কি তারপর দিনের আলোকে লোক সঙ্গে নিয়ে সেই প্রান্তরের মাঝখানের বাড়িতে নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্য স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারি। মেঘনা মিত্রের ভৌতিক কাহিনী অবলম্বনে মাঝরাতে কল গল্পটি এখানেই শেষ হল। যদি গল্পটা শুনে আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। নমস্কার।